দেখে নেব খেলার সময় শিরোনাম। মিরপুরে সেই আমিনুল ইসলাম বুলবুলকে প্রমাণ করতে হলো অস্ট্রেলিয়ায় যাননি তিনি। অংশ নেন আম্পায়ার্স প্রশিক্ষণ কর্মশালায়। গুজবে হতাশ বিসিবি প্রেসিডেন্ট। সাবেক ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতার কারণেই বাজে অবস্থা বিসিবির। বর্তমান নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন আমিনুল হকের। তদন্ত করে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী পিসিবি বৈঠক থেকেও বিশ্বকাপ নিয়ে আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। আরও সময় চাইলেন মহসিন নাকভি। বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানকে দুষলেন রাজীব শুক্লা। এবং সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানেই ক্যাম্প করার পরিকল্পনা বাফুফের। জুন উইন্ডোতে দলে যোগ দেবেন সুলিভান ব্রাদার্স। অস্ট্রেলিয়া নয়, বাংলাদেশেই আছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে এদিন মিরপুরে হাজির হন বোর্ড প্রেসিডেন্ট। যোগ দেন বিসিবি ম্যাচ রেফারিদের 2 দিন ব্যাপী চলা প্রশিক্ষণ কর্মশালায়। অনুষ্ঠান শেষ করে যাওয়ার সময় রাতভর চলা গুঞ্জন নিয়ে কিছুটা আক্ষেপ প্রকাশ করেন সভাপতি বুলবুল। রাতভর গুঞ্জন। আমিনুল ইসলাম বুলবুল নিজেই বলেছিলেন দেশেই আছেন তিনি। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে যাওয়ারও নেই কোনো পরিকল্পনা। তারপরও দেশের শীর্ষ সারির এক গণমাধ্যমের খবরে তোলপাড় দেশের ক্রিকেটাঙ্গন। কিন্তু সকালেই সবাইকে চমক দিয়ে হাজির হলেন মিস্টার বিসিবি প্রেসিডেন্ট। বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়, পরিচালকদের পদত্যাগ, হঠাৎ করে উদয় হলেন সাকিব আল হাসান। একের পর এক বিতর্কের মাঝে প্রেসিডেন্টের চলে যাওয়া স্বাভাবিকভাবেই জন্ম দিত বড় আলোচনা। কিন্তু সশরীরে মিরপুরে হাজির হয়ে সব গুঞ্জনে পানি ঢেলেছেন বুলবুল নিজেই। এদিন সকালে বিসিবি ম্যাচ রেফারিদের 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বের হয়ে কিছুটা আক্ষেপের কণ্ঠে শুনিয়ে যান দেশেই আছেন তিনি। অন্তর্বর্তী কিংবা স্থায়ীভাবে সভাপতি হওয়ার পর এর আগেও বহুবার পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন বুলবুল। তবে এবার এ ধরনের গুঞ্জনে হতাশ বিসিবি প্রেসিডেন্ট। যদিও সবকিছু মিলিয়ে আমিনুল ইসলাম বুলবুলের সামনে এখন অনেক চ্যালেঞ্জ। বিশ্বকাপ খেলতে না পারায় ক্রিকেটারদের জন্য করতে হবে বিকল্প ব্যবস্থা। এছাড়া ঠিক করতে হবে বিসিবির অভ্যন্তরীণে চলা সব সমস্যা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় গেলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। দেশের ক্রিকেট বোর্ডের বর্তমান নেতৃত্ব ও গঠন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মিরপুরে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষে তিনি আরও জানান, কারো ব্যক্তিগত স্বার্থের জন্য ক্রিকেট বোর্ড ক্ষতিগ্রস্ত হতে পারে না। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বেচ্ছাচারিতার মাধ্যমে অনভিজ্ঞ ক্রিকেট বোর্ড তৈরি করেছেন বলেও অভিযোগ করেন আমিনুল হক। এক সময়ের জাতীয় দলের সফল অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বোর্ডে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা ইস্যুতে হয়েছেন সমালোচিত। 22 গজের সফল ক্রিকেটার ক্রিকেট বোর্ডের অভিভাবক সংস্থার দায়িত্ব নিয়ে বিশ্বকাপ ইস্যুতে হয়েছেন বিতর্কিত। তার সময়েই প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ খেলছে না টাইগাররা। ক্রিকেট কূটনীতিতে ব্যর্থ বাংলাদেশ। বিশ্বকাপ ইস্যুতে আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সঠিকভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান করতে বর্তমান বোর্ড ব্যর্থ হয়েছে। বোর্ডের অনভিজ্ঞতার দায়ভার পুরো দেশের ক্রিকেটকে বইতে হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ক্ষমতায় গেলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত করবেন বলে হুঁশিয়ারি দেন আমিনুল। ক্রিকেট কূটনীতির অভাবের কারণে আজকে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে একটি কূটনৈতিক পরিবেশের মাধ্যমে আমরা কিন্তু এই সমস্যাটি সমাধান করতে পারতাম। সেখানেও অনেক অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে আমাদের বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এইটার পিছনে যারাই জড়িত থাকুক না কেন, ভবিষ্যতে নির্বাচনের পরে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, এগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ সময় দেশের ক্রিকেট বোর্ডের বর্তমান নেতৃত্ব ও গঠন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে অনভিজ্ঞ ক্রিকেট বোর্ড গড়ে তুলেছেন বলেও দাবি করেন আমিনুল। আমাদের যে সাবেক যে অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা
তিনি তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই ক্রিকেট বোর্ড তৈরি করে ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছেন এবং আমার ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছেন। ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনে এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন আমিনুল হক। কারো ব্যক্তিগত স্বার্থের জন্য আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হতে পারে না। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও বিশ্বকাপ ইস্যুতে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও সময় চাইলেন চেয়ারম্যান মহসিন নাকভি। যদিও বিশ্বকাপ বয়কট নয়, বরং এই ইস্যু ব্যবহার করে কেবলই বাংলাদেশকে উস্কে দিচ্ছে পাকিস্তান, এমন মন্তব্য বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লার। পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের আলোচনা কেবলই সীমাবদ্ধ সামাজিক মাধ্যমে। সোমবার পাক প্রধানমন্ত্রীর সঙ্গে পিসিবি চেয়ারম্যানের বৈঠক হলেও সে গুঞ্জন বাস্তবিক রূপ পায়নি। শেহবাজ শরীফের সঙ্গে প্রায় আধা ঘন্টার আলোচনা চলে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির। ধারণা ছিল বহুল প্রতীক্ষিত এই সভা শেষেই আসতে পারে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। যদিও বেশ কিছু পাকিস্তানি গণমাধ্যমের খবর বিশ্বকাপ খেলবে মেন ইন গ্রিন, তবে তাৎক্ষণিকভাবেই সে সংবাদের বিরোধিতা করে নিজের এক্স হ্যান্ডেলে অপেক্ষা করতে বলেন পিসিবি চেয়ারম্যান নিজেই। যে পোস্টে পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে নাকভি জানান, বিশ্বকাপ নিয়ে সম্ভাব্য সব দরজা এখনও খোলা পিসিবির সামনে, তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা বাড়ছে আরও। বিশ্বকাপ ভাগ্য কি হবে সে বিষয়ে জানানো হবে শুক্রবার কিংবা পরের সপ্তাহের সোমবারে। এমন ঘোষণার পর পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা যেমন কমেছে, তেমনি গুঞ্জন উঠেছে পিসিবির উদ্দেশ্য নিয়েও। একদিকে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সহ নিজেদের প্রস্তুতি চলমান রাখা, অন্যদিকে বয়কট নিয়ে নানান সময় ঝাঁঝালো বক্তব্য। পাকিস্তান আসলেই বাংলাদেশের পাশে থাকবে নাকি এই ইস্যুতে তারা স্রেফ আলোচনায় থাকতে চাইছে, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এত সব কিছুর মাঝেই পিসিবির এমন কর্মকাণ্ডকে নাটক আখ্যায়িত করে বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লার দাবি, বাংলাদেশকে উস্কে দিতেই নাকি এমনটা করছে পিসিবি। স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদের বর্বরতার কথাও মনে করিয়ে দিলেন তিনি। কোনো কারণ ছাড়াই এই ইস্যুতে পাকিস্তান নাক গলাচ্ছে আর বাংলাদেশকে উস্কে দিচ্ছে। সবাই জানে বাংলাদেশিদের উপরে তারা কি ধরনের বর্বরতা করেছে। এখন তারা বাংলাদেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা একদমই উচিত নয়। আসলেই পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহস আছে কিনা, নাকি এসব কেবলই নাটক, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিপিএল শিরোপা জয়ের আনন্দ রাজশাহীবাসীর সঙ্গে ভাগাভাগি করে নিল চ্যাম্পিয়নরা। হোম সিটিতে ছাদ খোলা বাসে ট্রফি নিয়ে উদযাপন করল রাজশাহী ওয়ারিয়র্স। সেখানে ক্রিকেটারদের অভ্যর্থনা জানাতে হাজারো সমর্থক উপস্থিত হয়। ট্রফি সেলিব্রেশন ঘিরে উৎসবের নগরী হয়ে ওঠে রাজশাহী। এ সময় রাজশাহীতে বিপিএল আয়োজনের তাগাদা দেন মুশফিকুর রহিম। তবে বিশ্বকাপ ইস্যুতে আক্ষেপ রয়েছে ওয়ারিয়র্স অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। সাদখোলা বাছে বিপিএল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে রোড শো। পথে ক্রিকেট প্রেমীদের সঙ্গে উৎসবে মাতেন শান্ত, মুশফিক, তানজিদ, আকবররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে সোমবার সকালে রাজশাহী বিমানবন্দরে পৌঁছায় রাজশাহী ওয়ারিয়র্স। সেখান থেকেই শুরু হয় প্যারেড। চ্যাম্পিয়নদের বহনকারী বাস আমচত্বর হয়ে পৌঁছায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখানে বাঁধভাঙা উল্লাসে মাতেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস পুরো আনন্দমুখর হয়ে গেছে, আমরা অত্যন্ত খুশি, এক গৌরবময় বিষয় এবং আমরা চাচ্ছি পরবর্তী থেকে যেন উত্তরবঙ্গে কোনো খেলা হয়। বিজয়ের পর যে তাদের যে উল্লাস এবং আমাদের যে উল্লাস, দর্শকদের উল্লাস এবং খেলোয়াড় যারা তাদের উল্লাস, আমরা দুজনের সামনাসামনি দেখলাম। তারপরে যে জার্সি পেয়েছে, প্লেয়ার দিয়েছে, প্লেয়ারদেরকে সামনাসামনি দেখলাম, আমরা খুবই ভালো লাগছে। বাসে চড়েই পুরো রাজশাহী শহর প্রদক্ষিণ করেন বিপিএল জয়ীরা। ক্যাম্পাসের পর তালাইমারি, আলুপট্টি, সাহেববাজার, লক্ষ্মীপুর, বর্ণালীর মোড়, রেলগেট হয়ে আমচত্বর। পথে পথে বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমী মোটরসাইকেল নিয়ে তাদের সঙ্গে সেলিব্রেট করেন। হাজারো মানুষ অপেক্ষায় ছিলেন রাস্তার দুপাশে। তাদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন ক্রিকেটাররা।
এরপর নগর ছেড়ে সাতখোলা বাস পৌঁছে পবার দাউকান্দি এলাকায় টিম মালিকের প্রতিষ্ঠানে। সেখানে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে দলকে বরণ করে নেন ভক্তরা। তো আমরা খুব খুশি আসলে যে আমরা এখন বলতে পারি মামুর ব্যাটারা পুরো দেশকে ঘিরে নিচ্ছে, হ্যাঁ। এবং আমি আরো বেশি খুশি, আমি শান্তর সিগনেচার, ক্যাপ্টেন শান্তর সিগনেচার করে একটা জার্সি আমি পাইছি এবং আমি অনেক হ্যাপি। আর শান্ত ভাইয়ের কাছ থেকে আমি একটা জার্সি পেয়েছি, ধন্যবাদ শান্ত ভাইকে। শান্ত ভাই ছাড়া আরও যারা ছিল তামিম ভাইকে দেখলাম। রাজশাহীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান ক্রিকেটাররা। বিপিএলের ভেন্যু রাজশাহীতে করা তাগিদ তাদের। তবে টি-20 বিশ্বকাপ নিয়ে রয়েছে আক্ষেপ। তাদের ভালোবাসা পেয়ে খুবই ভালো লেগেছে, আর আমার মনে হয় যে আমাদের এই চ্যাম্পিয়নশিপের আনন্দটা আরও দ্বিগুণ হয়েছে। আমাদের এই আনন্দটা তাদের সাথে আমরা শেয়ার করতে পেরেছি, তো খুবই ভালো লাগছে। শুধু রাজশাহীতে না, রাজশাহী বগুড়া দুই মাঠেই বিপিএল হওয়া উচিত, এবং বিপিএল হওয়ার জন্য যা যা কিছু কাজ করা দরকার ইনশাল্লাহ আমি আশা করছি এখন 1 বছর আছে, বিসিবি সেই দিকটা দেখবে, এবং নেক্সট টাইম রাজশাহী এবং বগুড়াতে যদি খেলা হয়ে থাকে তাহলে আরও দর্শক বেশি হবে। রাজশাহীর লোকাল ছেলে হিসেবে প্রথম বছর রাজশাহীর হয়ে খেলতে পেরে এবং কাপ জিততে পেরে এটা খুবই আনন্দের এবং খুবই ভালো লাগছে। অ্যাজ এ প্লেয়ার আমরা তো সবসময় চাই ক্রিকেট খেলতে, বাট এখানে বিসিবি বলেন বা আমাদের যারা ওপরে দায়িত্বে আছেন তারাই আমাদের গার্জিয়ান, তারা যেটা ভালো মনে করেছেন সেই ডিসিশনটাই নিয়েছেন। বাট এগেন আমি বলবো যে ক্রিকেটার হিসেবে তো খেলতে পারলে ভালো হতো, বাট যে ডিসিশনটা ক্রিকেট বোর্ড এবং আমাদের গভর্নমেন্ট থেকে এসছে এটা আমি পূর্ণ সম্মান জানাই। এবার পারিশ্রমিক সহ সার্বিক ব্যবস্থাপনায় বেশ সুনাম কুড়িয়েছে রাজশাহী ফ্রাঞ্চাইজি। ভবিষ্যতেও যা বজায় রাখতে চায় চ্যাম্পিয়নরা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। এর আগে ঢাকায় সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে রাজশাহী ওয়ারিয়র্সের ম্যানেজমেন্ট ও সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন লেগ স্পিনার সন্দীপ লামিচানে। তার মতে কয়েক বছরের মধ্যে শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর একটিতে পরিণত হবে বিপিএল। নেপালের এই তারকা ক্রিকেটার আরও জানান টি-20 বিশ্বকাপকে মিস করবে বাংলাদেশকে। রাজশাহীতে বর্ণিল ট্রফি সেলিব্রেশন, তার আগে ঢাকায় মাঠ ও টিম হোটেলেও চলেছে উৎসব। যে কজন বিদেশি ক্রিকেটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে তার মধ্যে সন্দীপ লামিচানে অন্যতম। সময় সংবাদে বিপিএল এর অভিজ্ঞতা জানিয়ে গেছেন নেপালি তারকা। বিপিএল এ খেলার অভিজ্ঞতা ছিল দারুণ, শিরোপা জিততে পেরে ভালো লাগছে। টুর্নামেন্টের পারফরমেন্স পর্যালোচনা করলে বুঝবেন যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছি। এর আগে 2019 সালে এসেছিলাম। বিপিএল এর মান এখন আরও উন্নত হয়েছে। আমার মনে হয় বছর তিনেকের মধ্যে এটা শীর্ষ লিগগুলোর পর্যায়ে চলে যাবে। রাজশাহীর সমর্থক, ফ্র্যাঞ্চাইজি ও সতীর্থদের, বিশেষ করে ক্যাপ্টেন শান্তর প্রশংসা করেছেন লামিচানে। শান্ত ভালো অধিনায়ক, জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছে, যা তাকে আরও পরিণত করেছে। দলের বিদেশি এবং দেশি ক্রিকেটাররা শতভাগ দিয়ে চেষ্টা করেছে, সে কারণেই সাফল্য এসেছে। মিরপুর কিংবা সিলেটে বেশ কিছু ম্যাচে মাঠে অনেক দর্শক দেখেছি, আশা করি আমরাও তাদের আনন্দ দিতে পেরেছি। বিপিএল শিরোপা জয়ের সুখস্মৃতি নিয়ে টি-20 বিশ্বকাপে নামবেন লামিচানে। তার দল নেপালের গ্রুপ প্রতিপক্ষ ছিল বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত খেলাই হচ্ছে না টাইগারদের। মেগা ইভেন্টে লিটনদের মিস করবেন তিনি। আমি আশা করেছিলাম শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাবো, কিন্তু আইসিসি ও বিসিবির মধ্যে কি হলো বুঝলাম না। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে লেগ স্পিনারদের কদর একটু বেশি। টি-20তে প্রায় প্রতিটি দল একাদশে একজন লেগই রাখার চেষ্টা করে। ভারতে বরুণ চক্রবর্তী, পাকিস্তানে আবরার আহমেদ, শ্রীলঙ্কায় ওয়ানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তানে রশিদ খান, অস্ট্রেলিয়ায় অ্যাডাম জাম্পা, ইংল্যান্ডে আদিল রশিদ, নিউজিল্যান্ডে ইশ সোধিরা নিয়মিতই খেলেন টি-20। বাংলাদেশে দীর্ঘদিন উপেক্ষিত ছিলেন রিস্ট স্পিনাররা, তবে এখন নীতি নির্ধারকরা বুঝতে পেরে রিশাদ হোসেনকে দিচ্ছেন গুরুত্ব। রিশাদের বেশ আগে ক্রিকেট বিশ্বে তারকা খ্যাতি পেয়েছেন নেপালের সন্দীপ লামিচানে, যদিও এখন কিছুটা অফ ফর্মে তিনি। বিপিএলে ব্যক্তিগত পারফরমেন্সে উজ্জ্বল ছিলেন না, 4 ম্যাচে পেয়েছেন 5 উইকেট। আসন্ন বিশ্বকাপে কামব্যাকের আশায় সন্দীপ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে নানা বিষয় নিয়ে বিতর্ক জন্ম দিলেও আম্পায়ারিং নিয়ে সন্তুষ্ট আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টাফেল। বিপিএলে আম্পায়ারিং নিয়ে কোনো অভিযোগ না আসাকেই বড় প্রাপ্তি মনে করছেন তিনি। বিপিএলের মতো ঘরোয়া লিগেও আম্পায়ারিংয়ের মান উন্নয়ন করতে চান সাইমন। তাই ম্যাচগুলোতে সরাসরি সম্প্রচার ও ক্যামেরা কভারেজ জরুরি বলে মনে করেন তিনি। এদিকে
শরফুদ্দৌল্লাহ সৈকতকে রাজনীতি থেকে দূরে থেকে মাঠে ফোকাস রাখার পরামর্শ সাইমনের। বিপিএল হবে আর বিতর্ক হবে না তা প্রায় অসম্ভবই বলা যায়। এবারের বিপিএলও তার ব্যতিক্রম নয়। ভেন্যু, ম্যাচ স্থগিত সহ অনেক নাটকই দেখা গেছে সদ্য সমাপ্ত বিপিএলে। তবে এবারের আসরে নেতিবাচক খবরের মধ্যে স্বস্তি দেখা মিলেছে আম্পায়ারিং নিয়ে, যার পেছনে বড় ভূমিকা ছিল সাইমন টাফেলের। দেশি আম্পায়ারদের প্রশিক্ষণের গুরু দায়িত্ব তার ওপর। দেশের আম্পায়ারদের মান উন্নয়নে নিয়মিত বিভিন্ন কর্মশালা আয়োজন করছেন তিনি। বিপিএলে আম্পায়ারিং নিয়ে কোনো অভিযোগ না আসাকেই বড় প্রাপ্তি মনে করছেন সাইমন। বিপিএল ফাইনাল ও প্লে অফের একটি বড় প্রাপ্তি হলো কেউ আম্পায়ারিং নিয়ে কোনো কথা বলেনি। আমার মনে হয় বিপিএল এ আম্পায়ারিং এর মান অনেক ভালো ছিল। ফাইনালে 3 জন বাংলাদেশি আম্পায়ার ছিলেন, যা দারুণ ব্যাপার। আমরা চাই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও এমনটা হোক। It's been an absolute pleasure to be part of the BPL. বিপিএল এর মতো ঘরোয়া ক্রিকেটেও নজর সাইমনের, তাই আরও বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন তিনি। তবে দেশের আম্পায়ারিং এর মান উন্নয়নে বড় বাধা হিসেবে দেখছেন উন্নত প্রযুক্তির ব্যবহারের অভাব। তাই ঘরোয়া ম্যাচগুলোতে বিসিবির আরও নজরদারির আহ্বান তার। ম্যাচগুলোতে সরাসরি সম্প্রচার ও ক্যামেরা কভারেজ জরুরি বলে মনে করেন সাইমন। Camera coverage at matches for sure. আমিও ভুল করতে পারি, এটা স্বাভাবিক। আসলে ঘরোয়া ম্যাচগুলোতে ক্যামেরা ফুটেজ ও কভারেজ জরুরি। আশা করছি বিসিবি বিষয়গুলো দেখবে। ম্যাচ অফিসিয়াল ম্যানেজের ক্ষেত্রে আরও লোক লাগবে, আরও ভালো প্রযুক্তি প্রয়োজন। ম্যাচে ক্যামেরা কভারেজের বিকল্প নেই। That's certainly a requirement going forward. এদিকে আম্পায়ারিংয়ে বেশ খ্যাতি ছড়াচ্ছেন বাংলাদেশের শরফুদ্দৌল্লাহ সৈকত। তার নির্ভুল সিদ্ধান্তের কারণে বেশ প্রশংসাও পাচ্ছেন তিনি। আসন্ন বিশ্বকাপেও আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত, তার প্রশংসাও করেছেন সাইমন। তবে রাজনীতি থেকে দূরে থেকে মাঠে ফোকাস রাখার পরামর্শ তার। সৈকত আন্তর্জাতিক কিংবা ঘরোয়া পর্যায়ে অন্য সবার মতোই। তাকে তার পরবর্তী ম্যাচটিকে সেরা ম্যাচ হিসেবে তৈরি করতে হবে। শেখা উন্নতির ধারা অব্যাহত রাখতে হবে। আমি চাই সে আম্পায়ারিং এ যতটা সম্ভব মনোযোগ দিক, রাজনীতির মতো বিষয়গুলো থেকে নিজেকে দূরে রেখে ক্রিকেটে ও খেলোয়াড়দের উপর ফোকাস রাখুক। সে ভালো করছে, তবে তাকে সবকিছু সহজ রাখতে হবে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড থেকে আম্পায়ার কোচ ডেনিস ভার্নসকে যুক্ত করার বিষয়টিকেও গুরুত্বপূর্ণ মনে করেন সাইমন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। ভিয়েতনামের নামদিন সিটিতে 26শে মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচটি। এজন্য সেখানেই ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে বাফুফের। এদিকে জুন উইন্ডোতে লাল সবুজের ক্যাম্পে যোগ দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। এছাড়াও ইংলিশ ফুটবলার ফারহান আলী ওয়াহিদকেও নিয়েও সুখবর দিয়েছে বাফুফে। 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে একটি ফিফা ফ্রেন্ডলির জন্য শক্তিশালী প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাফুফে। শুরুতে কম্বোডিয়া এবং তিমুর লেস্তের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত ভিয়েতনামকে বেছে নিয়েছে ফুটবল ফেডারেশন। 26 মার্চ ভিয়েতনামের নামদিন সিটিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এজন্য সেখানেই ক্যাম্প করার পরিকল্পনা বাফুফের। বিষয়টি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে ভিয়েতনাম ফুটবল ফেডারেশনে। সেখান থেকে সবুজ সংকেত এলে হামজা এবং সমিত সোম বাংলাদেশে না এসে সরাসরি যোগ দেবেন ভিয়েতনামের ক্যাম্পে। আমাদের হাতে 3টে দেশের অপশন ছিল, তিমুর লেস্তে হোম, কম্বোডিয়া হোম অর এওয়ে, আর ভিয়েতনাম এওয়ে। সো শক্তিমত্তার কথা বিচার করে ভিয়েতনামকেই হেড কোচ প্রেফার করেছে এবং সেই হিসেবে আমাদের ফেডারেশন থেকে ভিয়েতনামের সাথে যোগাযোগ করা হয়েছে এবং ফর নাও 26th of March এই ডেটটা ঠিক করা হয়েছে। নামদিন একটা সিটি, ইটস 2 hours ফ্রম হ্যানয় এয়ারপোর্ট। হ্যানয় এয়ারপোর্ট থেকে বাসে 2 ঘন্টা লাগে। ওখানে ওনারা ফিফা টায়ার 1 ফ্রেন্ডলি খেলার জন্য আমাদেরকে বলেছে। আমাদের প্রাইমারি সম্মতি আমরা দিয়ে দিয়েছি। এখন উই আর জাস্ট ওয়েটিং ফর ম্যাচ এগ্রিমেন্ট, যেটা হয় একটা ফর্মালিটিস আর অ্যাকোমোডেশনস এন্ড এভরিথিং। টিমটা অ্যাটলিস্ট 23rd পৌঁছে যাবে আপনার ভিয়েতনামে, 23rd or 24th। সো ইন দ্যাট কেস আমার মনে হয় হামজা সমিতি সরাসরি আসবে, ঢাকায় এসে ঘুরে যাওয়ার চান্সটা কম। এদিকে জুন উইন্ডোতে আরো 2 প্রবাসী ফুটবলার যুক্ত হচ্ছেন লাল সবুজের বহরে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত রোনান ও ডেকলান সুলিভানের কাগজপত্র গুছিয়ে এনেছে বাফুফে। এই উইন্ডোতেই অন্তত 2টো ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। এরই মধ্যে 12টি দেশে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র। জুন ক্যাম্পে আমরা যখন ঠিক করবো ইনশাল্লাহ জুনে কোন দেশের সাথে খেলবো, তারপর ডেফিনেটলি উইল রিচ দেম আউট যে তারা ওই ক্যাম্পে আসতে পারে কি পারবে না ইনশাল্লাহ। বাট তাদের কাজ ভালোভাবেই হচ্ছে এবং আমরা খুবই কনফিডেন্ট যে এবছর
মানে আই ডোন্ট নো মেবি আন্ডার 20 মেবি আন্ডার 23 বাট ডেফিনেটলি একটা রেড এন্ড জার্সি টিমে আপনারা তাদেরকে দেখবেন ইনশাআল্লাহ। হামজা সমিতের পর বাংলাদেশি বংশোদ্ভূত সবচেয়ে ট্যালেন্টেড ফুটবলার হিসেবে বিবেচনা করা হচ্ছে ইংলিশ ফুটবলার ফারহান আলী ওয়াহিদকে। ফুলহামের যুব দলে খেলা এই ফরওয়ার্ডের সঙ্গে বাফুফের আলোচনা একেবারে বর্ডার লাইনে। পরিবারের সবুজ সংকেত পেলেই চলতি বছর তারও হয়ে যেতে পারে লাল সবুজে অভিষেক। কোর্স ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড এন্ড আমার তো মনে হয় মানে খুব সুন প্রিমিয়ার লিগে আমরা তাকে দেখবো ইনশাআল্লাহ, ভেরি সুন ইনশাআল্লাহ। সো দ্যাট উইল বি গ্রেট, বাট ইটস অ্যাকচুয়ালি অন হিজ ফ্যামিলি। বাট উনি জানে যে মানে ওনার ফ্যামিলির কাছে এই মেসেজটা আছে যে উই আর ভেরি ইন্টারেস্টেড এবং আমাদের দরজা তার জন্য খোলা। এছাড়াও অনূর্ধ্ব 20 সাফ টার্গেট করে আরো অন্তত 5 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার যুক্ত হচ্ছেন বাফুফের ক্যাম্পে, যার মধ্যে আছেন অস্ট্রেলিয়ার যুব দলে ডাক পাওয়া আরহাম ইসলাম। খেলার সুযোগটা দেখার জন্য, তাদেরকে দেখার জন্য। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক সম্পর্কে অবনতির জেরে এবার ইউরোপ থেকে ডাক উঠল 2026 ফিফা বিশ্বকাপ বয়কটের। মেগা ইভেন্ট বয়কটের ব্যাপারে কঠোর অবস্থানে নেদারল্যান্ডস। অনলাইনে একটি পিটিশনে 26শে জানুয়ারি পর্যন্ত প্রায় 1.5 লাখ মানুষের সাড়াও মিলেছে। এছাড়াও বিশ্বকাপ বয়কটের গুঞ্জন শোনা যাচ্ছে জার্মানি ও ফ্রান্স থেকেও। আগামী 11ই ফেব্রুয়ারি উয়েফার সভায় বিশ্বকাপ বয়কটের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজনের মিশন নিয়ে মাঠে নেমেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো 3 দেশে ওয়ার্ল্ড কাপ আয়োজন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিতে চায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই বয়কটের ডাক বিশ্বজুড়ে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ইউরোপের দেশগুলোর, যার জেরেই এবার বিশ্বকাপ বয়কটের গুঞ্জন উঠেছে। কিছুদিন আগেই বিশ্বকাপ বয়কটের ডাক দেন ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গান। এবার বিশ্বকাপ বয়কটের ডাক এলো নেদারল্যান্ডস থেকে। দেশটির জনপ্রিয় টেলিভিশন প্রডিউসার টিউন ফন দ্য কেউকেন বিশ্বকাপ থেকে ডাচ ফুটবল দলকে নাম প্রত্যাহারের আহ্বান জানান। ফ্রান্স ও জার্মানি সরাসরি বয়কটের পরিকল্পনার কথা না জানালেও সামনের পরিস্থিতির জন্য অপেক্ষায় আছে তারা। শুধু তাই নয়, নেদারল্যান্ডস বিশ্বকাপ বয়কটের জন্য অনলাইনে একটি পিটিশনও চালু করে, যেখানে 26 জানুয়ারির মধ্যে 1.5 লাখের বেশি মানুষের সাড়া মিলেছে। পিটিশনে উল্লেখ করা হয়, এমন একজন প্রেসিডেন্টের আয়োজিত টুর্নামেন্টে আমাদের ফুটবলারদের অংশ নেওয়া উচিত নয়, যিনি একটি মিত্র দেশকে আক্রমণের হুমকি দিচ্ছেন। সবকিছু স্বাভাবিক ধরে নিয়ে খেলায় অংশ নেওয়া ট্রাম্পের সম্প্রসারণবাদী নীতিকে বৈধতা দেয়। যদিও নেদারল্যান্ডস থেকে বয়কটের ডাক উঠলেও দেশটির ফুটবল ফেডারেশন থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি। শুধু নেদারল্যান্ডস থেকেই নয়, বিশ্বকাপ বয়কট প্রসঙ্গে আলোচনা চলছে বেলজিয়ামেও। দলটার গ্রুপ পর্বের 3টি ম্যাচের 2টিই মাঠে গড়াবে যুক্তরাষ্ট্রে। সরাসরি বিশ্বকাপ বয়কটের কথা না বললেও রাজনৈতিক পরিস্থিতির উপর তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে বলেও শোনা যাচ্ছে। এদিকে আগামী 11 ফেব্রুয়ারি ব্রাসেলসে উয়েফার নির্বাহী কমিটির বৈঠকে সম্ভাব্য এজেন্ডা থাকতে পারে বিশ্বকাপ বয়কটের বিষয়টি। বিশ্বকাপে না যাওয়ার পক্ষে বেশ শক্ত যুক্তি আছে, তবে বয়কট করা সহজ হবে না। এ বিষয়ে আলোচনা মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়েও আলোচনা। বয়কট সম্ভব না হলেও দলগুলো সেখানে গিয়ে প্রতিবাদ জানাতে পারে। আফ্রিকার বেশ কয়েকটি দেশের সমর্থকরা যদি ভিসা পেতে সমস্যায় পড়েন, তাহলে কি এটা ন্যায্য প্রতিযোগিতা বলা যায়? যারা স্বর্ণকেশী বা নীল চোখের নন, তেমন বেলজিয়াম সমর্থকরা কি নিরাপদ থাকবেন? এমন বেশ কিছু আইনি অনিশ্চয়তা আছে যেগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি। এছাড়াও যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য নাকি সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য চাওয়ার পরিকল্পনা করছে দেশটি, জানিয়ে ক্ষুব্ধ সমর্থকরা। ফুটবল সাপোর্টার্স ইউরোপ এই পরিকল্পনাকে একেবারেই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। জুনে বিশ্বকাপ ফুটবলের আগে বিপাকে আরেক আয়োজক মেক্সিকো। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে দেশটিতে। এবার মেক্সিকোতে ফুটবল খেলার মাঠে বন্দুকধারীদের গুলিতে অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 12 জন। তবে কী কারণে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দোষীদের খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ। নিরাপত্তার চাদরে ঢাকা মেক্সিকোর গুয়ানাহুয়াতো অঙ্গরাজ্যের সালামাঙ্কা শহর। সালামাঙ্কা লোমো ডি ফ্লোরেস এলাকার একটি ফুটবল মাঠে খেলা শেষে সবাই যখন আনন্দ আড্ডায় মগ্ন, ঠিক তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। একদল সশস্ত্র হামলাকারী সেখানে অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 10 জনের। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
সালামাঙ্কা শহরের মেয়র ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আহতদের মধ্যে একজন শিশু ও তার মাও রয়েছে। আকস্মিক এই হামলাকে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছেন তিনি। ঘটনাটি সামাজিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র বলেও তুলে ধরেন মেয়র। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ, তবে হামলার কারণ এখনো জানা যায়নি। গুয়ানাহুয়াতো মেক্সিকোর অন্যতম শিল্প কেন্দ্র এবং জনপ্রিয় পর্যটন এলাকা, তবে গ্যাংগুলোর আধিপত্য বিস্তারের লড়াইয়ের কারণে এটি দেশটির সবচেয়ে বিপজ্জনক রাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখানেই সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে। এমনকি এই হামলার আগেই সালামাঙ্কা শহরের 4টি ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। আগামী জুনে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। বিশ্বকাপ ফুটবলের আগে আয়োজক দেশটির ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা ও আইন শৃঙ্খলার অবনতিতে বিপাকে পড়েছেন আয়োজকরা। রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, হামলাকারীদের ধরতে স্থানীয়, রাজ্য ও কেন্দ্রীয় পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। গুয়ানাহুয়াতোর এই রক্তক্ষয়ী হামলা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশ্বকাপের আগে ভেন্যু সংস্কার সহ শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা। তবে একের পর এক দুর্ঘটনার খবরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নড়েচড়ে বসেছে মেক্সিকো। পারভিন আক্তার, সময় সংবাদ। মৃত্যুর এত বছর পরেও এতটুকু আবেদন কমেনি স্যার ডন ব্র্যাডম্যানের। অস্ট্রেলিয়ানদের কাছে এখনও ভালোবাসার পাত্র এই ক্রিকেট কিংবদন্তি, যার প্রমাণ মিলল এক নিলাম ঘরে। আজ $4,60,000 বিক্রি হয়ে গেল স্যার ব্র্যাডম্যানের ব্যবহৃত বিখ্যাত ব্যাগি গ্রিন ক্যাপটা। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের লয়েডস অকশনের নিলামে আজ এই ঘটনা ঘটে। ভারতের অস্ট্রেলিয়া সফরে ব্র্যাডম্যান এই ক্যাপটি উপহার দিয়েছিলেন তৎকালীন ভারতীয় অলরাউন্ডার SW সোহিনীকে। স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান, যিনি ডন ব্র্যাডম্যান নামেই বেশি পরিচিত। ক্রিকেটে তার নামটা ইতিহাসের পাতায় পাতায় লেখা। ক্রিকেটে অবিশ্বাস্য অবদানের জন্য তাকে নাইটহুড উপাধিও দেওয়া হয়। 1908 সালের 27 আগস্ট নিউ সাউথ ওয়েলসে জন্ম এই কিংবদন্তির। ব্র্যাডম্যানের ক্রিকেটীয় অধ্যায়টাও অনেকটা নাটকীয় গল্পের মতো। বাড়ির পেছনে এক সরু গলিতে স্ট্যাম্প দিয়ে গল্ফ বলকে পানির ট্যাঙ্কের সঙ্গে খেলে শুরু হয় তার ক্রিকেটের অধ্যায়, যার কারণে তার হাত ও চোখের সমন্বয়ের উন্নতি ঘটে। স্যার ডন ব্র্যাডম্যানের ব্যবহৃত একটি ব্যাগি গ্রিন ক্যাপ নিয়ে তুলকালাম অবস্থা। দীর্ঘ 75 বছর পর সামনে এলো ক্রিকেট ইতিহাসের হলি গ্রেইল। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে লয়েডস অকশনের নিলামে ক্যাপটির বিড শুরু হয় $1 থেকে। শেষ পর্যন্ত ক্যাপটির দাম উঠেছে $4,60,000, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় $5,57,00,000 টাকা। বিপুল পরিমাণ অর্থমূল্যে এক অজ্ঞাতনামা অস্ট্রেলীয় ক্রেতা যা কিনে নিয়েছেন। জানা গেছে ক্যাপটি অস্ট্রেলিয়ার একটি জাদুঘরে সাধারণ মানুষের জন্য প্রদর্শিত হবে। নিজের শেষ হোম সিরিজে এই ক্যাপ পরেই মাঠে নেমেছিলেন ব্র্যাডম্যান। ভারতের অস্ট্রেলিয়া সফরে ব্র্যাডম্যানের এই ক্যাপটি উপহার দেন ভারতীয় অলরাউন্ডার SW সোহনীকে, যিনি রাঙা সোহনী নামেই পরিচিত। দীর্ঘ 75 বছর এটি ছিল সোহনীর পরিবারের কাছে, যদিও পরিবারের জন্য ছিল কঠোর নিয়ম। 16 বছরের আগে কোনো পরিবারের সদস্য এই ক্যাপটি দেখার অনুমতি পাননি, আর দেখলেও তার সুযোগ মিলেছে মাত্র 5 মিনিট। অবশেষে সোহনীর শেষ ইচ্ছা অনুযায়ী আবারও ঐতিহাসিক এই গ্রিন ক্যাপটি ফিরে এসেছে অস্ট্রেলিয়ায়। এর আগে 2024 সালেও ব্র্যাডম্যানের অন্য একটি ক্যাপ বিক্রি হয়েছিল প্রায় $4,80,000। ব্র্যাডম্যানের 99.94 গড় ক্রীড়া জগতের এক রহস্যময় অধ্যায়। ক্রিকেটের শেষ ইনিংসে মাত্র 4 রান করলেই 100 গড়ের রেকর্ড গড়তেন ব্র্যাডম্যান। তবে সেই ম্যাচে 0 রানে আউট হয়ে ফেরেন তিনি। এছাড়া 1930 সালের অ্যাশেজ সিরিজে রেকর্ড 974 রান করেছিলেন তিনি, যা আজ অবধি ভাঙতে পারেনি কেউ। তবে এত বড় তারকা হয়েও তিনি তার ক্যারিয়ারে মাত্র 6টি ছক্কা মেরেছেন। 2001 সালের 25 ফেব্রুয়ারি 92 বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের আগে এবার নিপা ভাইরাস আতঙ্কে ভারত। পশ্চিমবঙ্গে অন্তত 5 জনের দেহে শনাক্ত হয়েছে এই প্রাণঘাতী সংক্রামক। এরই মধ্যে নিপা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের সীমান্তবর্তী দেশগুলো নিজেদের বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করেছে। নিপা ভাইরাস একটি জুনোটিক রোগ যা বাদুড় কিংবা শূকর থেকে মানুষের শরীরে ছড়ায়। পশ্চিমবঙ্গের
একই হাসপাতালে এই সংক্রমণ ছড়ানোর পর অন্তত প্রায় 100 মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে নিপা ভাইরাসের খবরটি যখন এলো তখন বিশ্বকাপ আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ। ইডেন গার্ডেন্সে ম্যাচ রয়েছে ইংল্যান্ড, ইতালি কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর। বিশ্বকাপ শুরুর ঠিক 12 দিন আগে এমন খবর প্রভাব ফেলতে পারে টুর্নামেন্টের সূচিতেও। রাজশাহীতে অনুষ্ঠিত হলো স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। সোমবার সকালে উইমেন্স কমপ্লেক্স মাঠে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় বনাম কোর্ট উচ্চ বিদ্যালয়ের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরুতে কোর্ট উচ্চ বিদ্যালয় নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে তোলে 172। পরে ব্যাট করতে নেমে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় 20 ওভারে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে 127 রান। 45 রানে জয়লাভ করে কোর্ট উচ্চ বিদ্যালয়। রাজশাহীতে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্টে 24টি স্কুল অংশগ্রহণ করে। স্কুল পর্যায়ে ক্রিকেট প্রতিভা অন্বেষণ ও ভবিষ্যৎ খেলোয়াড় গড়ে তোলা টুর্নামেন্টের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সাবেক ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতার কারণেই বাজে অবস্থা বিসিবির। বর্তমান নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন আমিনুল হকের, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী পিসিবি বৈঠক থেকেও বিশ্বকাপ নিয়ে আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। আরও সময় চাইলেন মহসিন নাকভি। বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানকে দুষলেন রাজীব শুক্লা। এবং সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানেই ক্যাম্প করার পরিকল্পনা বাফুফের। জুন উইন্ডোতে দলে যোগ দেবেন সুলিভান ব্রাদার্স। এই ছিল খেলার সময়। প্রবাসের সময় সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ মিথুন আপনাকে। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।